রাত 11:30 বাজে। অনিমা টেবিলে বসে পড়ছে, কিন্তু পড়ার তেমন মনোযোগ দিতে পারছে না। একে তো আদ্রিয়ানকে মিস করছে, তার ওপর আরজুর ঘটনার কথা আরও বেশি করে মনে পড়ছে ইদানিং ওর। তাই পড়তে বসেছিল যাতে মনোযোগটা অন্যদিকে নেওয়া যায়, কিন্তু সেটা সম্ভব হল না। বইয়ের দিকে তাকিয়ে থাকতে পারছে না বেশিক্ষণ। তাই রাতের ঔষধ খেয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমাতে পারলে হয়তো ভালো লাগবে। ফোনের রিংটোন শুনে চোখ খুলে তাকাল ও। ফোনটা হাতে নিয়ে দেখতে পেল এটা আদ্রিয়ানই ফোন করেছে। অনিমা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শত কষ্ট বা মন খারাপের মাঝেও এই মানুষ ওর মন ভালো করার জন্যে, ওকে শান্তি দেওয়ার জন্যে যথেষ্ট। ও ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আদ্রিয়ান বলল, ঘুমিয়ে পড়েছিলে? না, এমনি শুয়েছিলাম। আদ্রিয়ান একটু দুষ্টুমির স্বরে বলল, আমাকে মিস করছিলে জান পাখি? অনিমা একটা লাজুক হাসি দিলেও সঙ্গে সঙ্গে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, আমার কাজ নেই নাকি আর? এখন তো নেই, কিন্তু একবার তোমাকে ঘরে এনে তুলি, তারপর না হয় এই সময়টাতে তোমাকে ব্যস্ত রাখা যাবে। অনিমা ভ্রু কুঁচকে ফেলল। বেশ অনেকটা সময় লাগল ওর আদ্রিয়ানের কথার মানে খুঁজে বের করতে। ব্যাপারটা বুঝে লজ্জায় গুটিয়ে গেল এক প্রকার। ভাগ্যিস আদ্রিয়ান সামনে নেই, তাহলে তো লজ্জায় মরেই যেত। আচ্ছা শোন, নাহিদ একটু কথা বলবে তোমার সাথে। অনিমা অনেকটাই অবাক হল। নাহিদ ওর সাথে কথা বলতে চায়? তাও এখন? কিন্তু কেন? ও অবাক কণ্ঠেই বলল, নাহিদ ভাইয়া। হুমম, নাহিদ একটু কথা বলবে। আচ্ছা দিন। কিছুক্ষণ পরেই ফোনের ওপাশ থেকে নাহিদের কণ্ঠস্বর ভেসে এলো, কেমন আছো অনু? অনিমা মুচকি হেসে বলল, ভালো ভাইয়া। আপনি? হ্যাঁ ভালো আছি। কি করছো এখন? তেমন কিছুই না, শুয়ে আছি। ঘুম আসছে? এখনো না। কেন? কোনো সমস্যা হচ্ছে? শরীর ঠিক আছে? মাথা হালকা ঝিমঝিম করছিল। এখন ঠিক আছি। এমনিতে আর কোনো সমস্যা নেই তো? নাহিদের এরকম প্রশ্নে খুব অবাক হচ্ছে অনিমা। এগুলো জিজ্ঞেস করতে ফোন করেছে? এগুলো জেনে তার কী লাভ? আর এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ওর খোঁজ কেন নিচ্ছে? তবুও নিচু গলায় বলল, তেমন কিছুই না। শিওর? ইয়া। আচ্ছা নিজের খেয়াল রেখো। রাখছি। বলে আদ্রিয়ানকে ফোন ধরিয়ে দিল। অনিমা অনেকটাই বোকা বনে গেল। কি হলো ঠিক বুঝে উঠতে পারল না ও। আদ্রিয়ানের ডাকেই ওর হুঁশ ফিরল। আদ্রিয়ানের সাথে কথা বলতে বলতেই অনিমা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। অনিমা। আদ্রিয়ান যখন দেখতে পেল যে অনিমার কোনো আওয়াজ আসছে না, তখন বুঝতে পারল যে অনিমা ঘুমিয়ে পড়েছে। তাই ফোনটা রেখে দিয়ে ও ঘুমিয়ে পড়ল, কারণ ইতিমধ্যে অনেক রাত হয়ে গেছে। সকালবেলায় রঞ্জিত চৌধুরী আর কবির শেখ সোফায় বসে চা খাচ্ছিলেন। একবারে রেডি হয়েই নিচে নেমে এসছেন ওনারা। চা খেতে খেতে গত সপ্তাহে ওনাদের দুটো গোডাউন বন্ধ করতে হয়েছে সেই বিষয়েই কথা বলছেন। স্নিগ্ধা রান্নাঘর থেকে ওনাদের নাস্তা এনে রাখল টেবিলে। বেশ কিছুক্ষণ পর ওপর থেকে একদম রেডি হয়ে রিক নেমে এলো। একটা নীল পাঞ্জাবি আর হোয়াইট জিন্স পরে নিচে নেমে এসছে ও। রঞ্জিত চৌধুরী আর কবির শেখ দুজনেই অবাক হলেন। এই কয়েক মাসে আজ প্রথম কোথায় বের হওয়ার জন্যে রেডি হয়েছে রিক। স্নিগ্ধাও অবাক হয়ে তাকিয়ে আছে। রিক এসে সোফায় বসতেই রঞ্জিত চৌধুরী জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? রিক পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, পার্টি অফিসে। অনেক দিন যাই না, এবার তো যেতে হবে নাকি? কবির শেখ অবাক হয়ে বললেন,
সত্যিই যাবে? রিক ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, না যাওয়ার তো কিছুই নেই। ওই একটা মেয়ের জন্যে কি সারা জীবন রুমে বসে থাকব নাকি? কবির শেখ আর রঞ্জিত চৌধুরী বোকার মতো একে অপরের দিকে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। এই ছেলের মাথা কখন বিগড়ে যায় ঠিক নেই। যদি মতো বদলে ফেলে তাহলে? তাই ওনারা চুপচাপ খেয়ে উঠে গেলেন। রিক বলল, ও খেয়ে নিজের গাড়ি করেই আসছে। ওনারা চলে যেতেই স্নিগ্ধা রিকের খাবার নিয়ে এলো। খাবারটা টিটেবিলে রিকের পাশে বসে বলল, কি করছো কি তুমি? তুমি জানো সব সত্যি। তবুও। রিক স্নিগ্ধার কথায় পাত্তা না দিয়ে ফোন স্ক্রোলিং করতে করতে বলল, খাইয়ে দে তো। রিক, দা তুমি। তুই খাওয়াবি না আমি উঠে যাব? স্নিগ্ধা ছোট্ট একটা শ্বাস ফেলে রিককে খাইয়ে দিতে শুরু করল। কিছুই ভালো লাগছে না ওর। অনেক কষ্টে এই কয়েকদিনে মদের নেশাটা ছাড়িয়েছে। যদিও এতে অনিমার ভূমিকাও আছে কিছুটা, কিন্তু অনেকটা খাটতে হয়েছে স্নিগ্ধাকে। কিন্তু এখন আবার না এই ছেলে কোনো ভুল করে বসে। হঠাৎ করেই রিক বলে উঠল, তুই খেয়েছিস? স্নিগ্ধা মাথা নেড়ে বলল, না, তুমি চলে গেল তারপর খাবো। এখনই খা। এটা তো তোমার জন্যে এনেছি। তুমি খাও, আমি খেয়ে নেব পরে। রিক বিরক্তি নিয়ে বলল, একটু বেশিই কথা বলিস তুই আজকাল। চুপচাপ খেয়ে নে আমার সাথে। এক কথা বারবার বলতে ভালো লাগে না। স্নিগ্ধাও আর কোনো উপায় না পেয়ে রিকের সাথে খেতে আরম্ভ করল। রিকের খাওয়া শেষে পানি খেয়ে স্নিগ্ধার ওড়নাতেই নিজের মুখ মুছে উঠে দাঁড়াল। একটু এগিয়ে গিয়েও পেছনে ঘুরে তাকিয়ে আসছি বলে চলে গেল। স্নিগ্ধা শুধু একদৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কেমন অদ্ভুত এক শিহরণ, অদ্ভুত ভালো লাগা কাজ করে ওর ভেতরে। বেশ বুঝতে পারছে যে দিন দিন ও রিকের প্রতি দুর্বল হয়ে পড়ছে। কিন্তু ওর তৈরি হওয়া এই অনুভূতির কি কোনো মূল্য দেবে রিক? রিকের সবটা জুড়ে তো এখনই তার নীলপরীরই বসবাস। ওর কি এখানেই থেমে যাওয়া উচিত, নাকি রিককে আরও কিছুদিন সময় দেওয়া উচিত? দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসে অনিমা আর আদ্রিয়ানের যোগাযোগের প্রধান মাধ্যমই ছিল ফোন। খুব কমই সামনাসামনি দেখা হয়েছে। তাও আদ্রিয়ান এসছিল ভার্সিটিতে। আর আরেকটা মজার পরিবর্তন হল, ওই দিনের পর হাসান কোতোয়াল বাড়ির 2 জন সার্ভেন্টকে ছাড়িয়ে দিল। অনিমার মামা মামি যখন কারণ জানতে চাইল, তখন হাসান কোতোয়াল সোজাসুজি বলল, বাড়িতে ওনারাই যেহেতু ফ্রিতে বসে আছে তখন আর কাজের লোকের কি দরকার? বাড়িতে থাকতে হলে এটুকু তো করতেই হবে। অনিমা তখন অবাক দৃষ্টিতে তাকিয়েছিল নিজের বাবার দিকে, কারণ নিজের বাবার এরকম রূপের আগে ও দেখেনি ও। তবে একটা জিনিস সত্যি, মানুষ যতই উদার হোক, নিজের সন্তানের অপরাধীকে কেউ ক্ষমা করতে পারে না। অনিমা আজ বেশ দেরি করেই ভার্সিটি এসে পৌঁছেছে। সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে ওর। ভার্সিটির গেটের সামনেই দেখা হলো রবিনের সাথে। অনিমাকে দেখেই রবিন কেমন ভয় পেয়ে সরে বেশ দূরে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে ফেলল। ওর গ্যাংয়ের লোকরাও একই কাজ করল। অনিমার বেশ হাসি পেল, কিন্তু হাসিটা ভেতরে চেপে রেখেই পাত্তা না দিয়ে চলে গেল ওখান থেকে। ক্যাম্পাসে ভেতরে ঢুকে দেখল তীব্র আর অরুমিতা বিল্ডিং এর সিঁড়িতেই বসে আছে। ও ভ্রু কুঁচকে ফেলল। এতক্ষণে তো ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা। ওরা এখানে বসে আছে কেন? ও এগিয়ে গিয়ে ওদের সামনে গিয়ে বলল, কি ব্যাপার, তোরা এভাবে বসে আছিস কেন? ক্লাস শুরু হয়নি? তীব্র কান থেকে হেডফোন নামিয়ে একটা মেকি টাইপ হাসি দিয়ে বলল, উমহুম, তোর জন্যেই ওয়েট করছে সবাই।
তোকে ছাড়া ক্লাস হয় নাকি? কি যে বলিস! অনিমা ঠোঁট বাঁকিয়ে তীব্রর মাথায় একটা চাটা মেরে পাশে বসে ব্যাগটা কোলে রাখতে রাখতে বলল, লেগপুল না করে আসল কেসটা বলে দিলেই তো হয়। তীব্র মাথা ডলতে ডলতে বলল, মানুষ দিন দিন শান্ত হয়, আর তুই দিন দিন ফাজিল হচ্ছিস। এরকম অত্যাচার ঠিক না। অরুমিতা হেসে দিয়ে বলল, আরে এই বাদরের কথা ছাড়ত। আসলে আজ অয়ন স্যার আসেননি, তাই এই ক্লাসটা হবে না। ওনার মা অসুস্থ তাই। অনিমা আর তীব্র অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। অনিমা অরুমিতাকে একটা খোঁচা মেরে বলল, বাহ, তুমি তো দেখছি স্যারের ঘরের খবরও রাখো। কি ব্যাপার? কি চলে হুম? অরুমিতা বিরক্তি নিয়ে বলল, আর খবর? নিজেই নিজের সব খবর দেয় আমাকে। রোজ অকারণেই মেসেজ করবে, মাঝে মাঝে ফোনও করে। ভালো লাগে না এসব এখন আর। অনিমা একটু ভাবুক হওয়ার ভান করে বলল, হুম বুঝলাম। কি বুঝলি? যে স্যার তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে একেবারে। বলে অনিমা হেসে ফেলল, সাথে তীব্র। অরুমিতা মুখ গোমরা করে বসে রইল। অরুমিতাকে এতটা সিরিয়াস দেখে অনিমা ভ্রু কুঁচকে ফেলল। ও কিছু বলতে যাবে তখনই ওখানে আশিস এসে দাঁড়াল। আশিসকে দেখে ওরা তিনজনই বেশ অবাক হল। অরুমিতা তো বেশ রেগে গেল। লোকটা ওর পেছনে এভাবে পড়ে আছে কেন? অনিমা মুখে একটু হাসি ফুটিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আশিস অরুমিতাকে উদ্দেশ্য করে বলল, আমার কথা আছে তোমার সাথে। তীব্র আর অনিমা বেশ অবাক হয়ে গেল। আশিস অরুমিতাকে পার্সোনালি চেনে নাকি? এভাবে কথা বলছে যে? অরুমিতা ঝট করেই উঠে দাঁড়িয়ে বলল, আমার কাজ আছে, আমি বাড়ি যাব। বলে চলে যেতে নিলেই আশিস অরুমিতার হাত শক্ত করে ধরে বলল, আমার তোমার সাথে জরুরি কথা আছে। অরুমিতা রেগে হাতটা এক ঝক্তায় ছাড়িয়ে বলল, জারতার সাথে হুটহাট কথা বলার মতো সময় আমার নেই। বলে লম্বা লম্বা পায়ে হেঁটে চলে গেল। অনিমা অনেকবার ডাকার পরেও পেছনে ফিরে তাকায়নি সে। তীব্র বোকার মতো তাকিয়ে রইল অরুমিতার যাওয়ার দিকে। অনিমা আশিসের দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া। কিন্তু অনিমা কথাটা শেষ করার আগেই আশিস চলে গেল ওখান থেকে। অনিমা কিছুই বুঝল না আশিস আর অরুমিতার ব্যাপারটা। ওর আগেই সন্দেহ ছিল যে অরুমিতা আর আশিসে আগে থেকেই পরিচয় আছে। কিন্তু আজ ও নিশ্চিত হয়ে গেল যে ওদের আগে থেকেই কোনো সম্পর্ক আছে। কিন্তু সেটা কি? অনিমা তীব্রর দিকে তাকিয়ে দেখল ও অবাক হয়ে তাকিয়ে আছে। কারণ পুরো ব্যাপারটাই ওর মাথার ওপর দিয়ে গেছে। বাড়ি ফিরে অরুমিতা আর আশিসের ব্যাপারটা ভাবতে ভাবতেই অনিমা নিজের রুমে ঢুকল। কিন্তু রুমে ঢোকার সাথে সাথেই কেউ ওর হাত টেনে একদম নিজের বুকের ওপর ফেলল। অনিমা প্রথম বেশ চমকে উঠেছিল, কিন্তু মাথা তুলে তাকিয়ে ওর আরও অবাক হল। কারণ আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। এই ছেলেটা কি জিনটিন টাইপ কিছু নাকি? হুটহাট যেখানে সেখানে কি করে চলে আসে? দেখে মনে হচ্ছে অনেকক্ষণ আগেই এসছে। পরনে স্যান্ডো গেঞ্জি আর জিন্স। অনিমা ভ্রু কুঁচকে বলল, আপনি এখানে? আদ্রিয়ান দুহাতে অনিমার কোমর জড়িয়ে ধরে বলল, কেন? খুশি হওনি? অনিমা আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বউকে খুব মিস করছিলেন বুঝি? আদ্রিয়ান অনিমার কপালের চুলগুলো সরাতে সরাতে বলল, তোমাকে মিস? সে তো প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড করি। কিন্তু আজ তোমাকে নিতে এসছি। অনিমা অবাক হয়ে বলল, মানে? এত খুশি হওয়ার কিছুই নেই। তোমার বাবা পার্মানেন্টলি তোমাকে আমার কাছে দেবে না এত তাড়াতাড়ি। দুজনকেই নিতে এসছি। অনিমা কিছুই বুঝতে না পেরে বলল,
কিন্তু কেন হঠাৎ নিতে এলেন যে? সেটা এখন বলা যাবে না সোনা। কিন্তু হ্যাঁ, একটা গুড নিউজ দিতে পারি। অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান বেশ খোশ মেজাজে বলল, মিনিস্টার রঞ্জিত চৌধুরীর কিছু অবৈধ বিজনেস ফাঁস হয়ে গেছে। সেসব কোম্পানি বন্ধ হয়ে গেছে এন্ড ওনাকে আজ সকালেই অ্যারেস্ট করা হয়েছে। সাথে আমার মামাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এন্ড অল ক্রেডিট গোস টু মিস্টার সিনিয়র। অনিমা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। কিভাবে কি হল? আর যদি এটা সত্যি হয় তাহলে আদ্রিয়ানই বা এত স্বাভাবিক কি করে? যেন এটাই হওয়ার ছিল। আদ্রিয়ানদের বাড়ির ড্রয়িং রুমে একটা ছোটখাটো মিটিং বসেছে। সকলেই বেশ কৌতূহলী হয়ে চিন্তিত মুখ করে বসে আছে। রঞ্জিত চৌধুরীর অ্যারেস্ট হয়ে যাওয়াটা যেমন দেশজুড়ে সাড়া ফেলেছে, ঠিক তেমনি আবরার মেনশনের সবাইও বেশ অবাক হয়েছে। রঞ্জিত চৌধুরী এবারই আত্মীয় হয়। সে এরকম কিছু করেছে সেটা সত্যিই ভাবা যায় না। তার সাথে কবির শেখও নাকি যুক্ত। এটা শুনে মিসেস রিমা বেশ অবাক হয়েছেন। তার নিজের ভাই এরকম কিছু করেছেন সেটা চিন্তাও করতে পারেননি তিনি। রিক, স্নিগ্ধা, মিসেস লিমাও এসছেন আবরার মেনশনে। মিসেস লিমা ভেঙ্গে পড়লেও অবাক হননি। কারণ উনি হয়তো জানতেন ওনার স্বামীর দ্বারা কি কি সম্ভব। এক ছাদের নিচে থেকে এতগুলো বছর সংসার করেছেন, তাই এইটুকু তো জানেনি। এসব নিয়েই আলোচনা চলছে সন্ধ্যা ধরে। অনিমা বিকেল থেকেই অবাকের পর অবাক হচ্ছে। এরকমটা কি করে সম্ভব হতে পারে সেটাই বুঝে উঠতে পারছে না ও। কিন্তু কিছুক্ষণ যাবত ও রিকের দিকে তাকিয়ে আছে। রিককে একদম স্বাভাবিক লাগছে, যেন কিছুই হয়নি। কিন্তু অনিমা ওই এক বছরে যতটা দেখেছে রিক তো ওর বাবা আর মামার জন্য পাগল ছিল। বিশেষ করে ওর মামার অন্ধ ভক্ত ছিল ও। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও রিকের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই কেন? সব কেমন একটা গুলিয়ে যাচ্ছে ওর কাছে। তাই ও আপাতত চুপচাপ বসে বসে দেখছে সবটা। মিসেস লিমা বলে দিয়েছেন যে এসব ঝামেলা মিটে যাওয়ার আগ পর্যন্ত মিসেস লিমা, রিক, স্নিগ্ধা ওরা সবে বাড়িতেই থাকবে। ওরাও আর না করেনি কারণ রিমা শুনতেন না। অনিমা আর হাসান কোতোয়াল আজ রাতটা এখানে থাকবেন। তাই রাতে ডিনার সেরে যে যার যার রুমে চলে গেল। রাত প্রায় 12:30 মতো বাজে। পাশে শুয়ে থাকা জাবিন ঘুমিয়ে পড়েছে, কিন্তু অনিমার ঘুম আসছে না। বারবার মাথায় শুধু এসবই ঘুরছে যে কি করে হঠাৎ করেই রঞ্জিত চৌধুরী আর কবির শেখকে পুলিশ ধরে নিয়ে গেল। ডকুমেন্টগুলো তো সব মাদারের কাছে আছে। তাহলে কি নতুন কোনো প্রমাণ? এতরকম প্রশ্ন মাথায় জেকে বসেছে যে সবগুলোর উত্তর না পাওয়া অবধি ও কিছুতেই শান্তি পাচ্ছে না। আর এত চিন্তা করতে করতে মাথাটাও ধরে আসছে। আদ্রিয়ান বলেছিল সব ক্রেডিট ওর বাবার। যদি তাই হয় তাহলে নিশ্চয়ই ওর বাবা সবটাই জানে। অনিমা আর নিজের ধৈর্য রাখতে পারল না। উঠে বেরিয়ে পড়ল ওর বাবার রুমের উদ্দেশ্যে। ওকে সবটা জানতেই হবে, আর সেটা এখনই। কিন্তু ওই রুমের সামনে গিয়ে দেখল বাইরে দিয়ে লক করা। তার মানে ভেতরে নেই। এত রাতে কোথায় যাবে, তাও এই বাড়িতে এসে? অনিমার মাথায় সবার আগে ছাদের চিন্তাই এলো। ও কোনো কিছু না ভেবেই আস্তে আস্তে ছাদের দিকে চলে গেল। ছাদের দরজার কাছে দাঁড়িয়ে দেখল ওখানে ওর বাবার সাথে আদ্রিয়ান, রিক দুজনেই আছে ওইখানে। আদ্রিয়ান বলছে, তোমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। দেখো গিয়ে কিভাবে কি হলো সেসব নিয়ে চিন্তা করতে করতে এখনো না ঘুমিয়ে জেগে আছে। দেখো, ওর জন্যে এত প্রেশার নেওয়া এমনিতেই খুব রিস্কি। অলরেডি অনেকটা রিস্ক নিয়েছি আমি, আর পারব না। রিক থুতনিতে হাত রেখে খানিকটা চিন্তিত স্বরে বলল, আই অলসো থিঙ্ক এখন ওকে সবটা বলে দেওয়াই ঠিক হবে।
কারণ বেশি মানসিক চাপে থাকলে একসময় ডক্টরের কথাটাই সত্যি হতে বেশি সময় লাগবে না। অনিমা ভাবছে কিসের কথা বলছে ওরা? কিসের মানসিক চাপ? আর ডক্টর কি বলেছেন? কি হতে পারে ওর? অনিমার ভাবনায় ছেদ ঘটিয়ে হাসান কোতোয়াল বলল, কিন্তু ও সবটা একসাথে নিতে পারবে? অনিমার মনে হলো আর আড়াল থেকে শোনা ঠিক হবে না। তাই হালকা গলা ঝেড়ে বলল, আব্বু। তিনজনেই হালকা চমকে উঠল অনিমাকে দেখে। এরকম সময় অনিমাকে এখানে আশা করেনি ওরা। হাসান কোতোয়াল নিজেকে সামলে নিয়ে বলল, তুমি ঘুমাওনি এখনো? অনিমা হাত কচলাতে কচলাতে এগিয়ে এসে নিচু কণ্ঠে বলল, আসলে তোমার সাথে কথা বলতে তোমার রুমেই যাচ্ছিলাম, কিন্তু ওখানে পাইনি। তাই এত রাতে কি কথা? তখনই আদ্রিয়ান বলে উঠল, আমি বলেছিলাম না এই মেয়ে না ঘুমিয়ে এসব নিয়েই চিন্তার পাহাড় সাজিয়ে বসেছিল। দেখলে, এখানেও চলে এসছে। রিক একবার অনিমা আরেকবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল। অনিমা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে বলার কি হলো? হাসান কোতোয়াল আঙুল দিয়ে নাক ঘষে হয়তো হাসিটাই নিয়ন্ত্রণ করলেন। তারপর অনিমার দিকে তাকিয়ে বলল, কি বলতে এসছিলে? অনিমা গম্ভীর দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়ে বলল, এসব কি করে হলো আব্বু? আই মিন, ওরা অ্যারেস্ট কি করে হলো? এটা তো এক প্রকার অসম্ভব ছিল, তাই না? সবগুলো প্রুফ এত তাড়াতাড়ি, কিন্তু কোথায় পেলে? হাসান কোতোয়াল একবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে তারপর অনিমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি নয়, দীর্ঘ 5 বছরের মিশন এটা। অনিমা অনেকটা অবাক হয়ে গেল। 5 বছরের মিশন মানে কি? অনিমাকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলল, প্রায় 6 বছর আগে মিস্টার সিনিয়রের অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্টটা প্রি প্ল্যান্ড ছিল। আসলে সিনিয়র তার একজন সিআইডি বন্ধুর সাথে মিলেই একটা গ্যাংয়ের লোকেদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছিল, যারা ড্রাগস সাপ্লাই দেয়। এন্ড ওই গ্যাংয়ের মাথা রঞ্জিত চৌধুরীই ছিল। যেটা লাস্ট মুমেন্টে জানতে পারেন ওনারা। রাজশাহীতে একটা গোডাউন ছিল, ওখানেই কিছু প্রুফ কালেক্ট করতেই গিয়েছিল সিনিয়র, কিন্তু ওখানে গিয়েই অ্যাক্সিডেন্টটা হয়। আসল কথা হচ্ছে ওটা করানো হয়। ওনারা জানতেন যে সিনিয়র কেন গেছে ওখানে, তাই আগেই সরিয়ে ফেলতে চেয়েছিলেন। অনিমা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। এর পেছনে এত ভয়ানক ষড়যন্ত্র চলছিল? হাসান কোতোয়াল বললেন, সেদিন আমি পাঞ্জাবি পরেছিলাম, তাই আমার আইডি কার্ডটা খুলে দেলোয়ার নামের একজনের কাছে দিয়েছিলাম। আসলে আমি যেখানে উঠেছিলাম সেই বাড়ির বাগান দেখাশোনা করত ও। ওই দিন ওকে আমার সাথে নিয়ে বেরিয়েছিলাম। আমার শার্টই পরেছিল ও। ওই চালাচ্ছিল বাইকটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ও। আর সবাই ভেবেছিল ওটাই আমি। আদ্রিয়ান আবার বলতে শুরু করল, আর তুমি হয়তো জানো না আমি নিজেও একজন গ্যাং লিডার। যদিও ছিলাম না। স্টুডেন্ট লাইফে আমার এক প্রফেসর ছিলেন, খুব ভালোবাসতেন আমাকে। গ্যাংটা ওনারই ছিল। এসব গুপ্ত গোডাউন খোঁজা, যেসব জায়গায় অবৈধ ব্যবসা হচ্ছে, নারী পাচার হচ্ছে, এই সব কিছুর তথ্য গুপ্ত থেকে সংগ্রহ করাটাই এই গ্যাংয়ের কাজ। আমি তো শুরুতে জাস্ট হেল্প করতাম, কিন্তু স্যার নিজে হাতে তৈরি করেছেন আমাকে। ধীরে ধীরে, আস্তে আস্তে ভালো লাগতে শুরু করল কাজটা। তাই টিমের পাকাপোক্ত মেম্বার হতে সময় লাগেনি। কিন্তু বাকি মেম্বাররা আমাকে স্যারের জায়গাতেই দেখত। আর ওই ঘটনার পর মিস্টার সিনিয়র স্যারের কাছেই ছিল, কারণ ওনার এখানে ফিরে আসাটা রিস্কি ছিল। শুধুমাত্র ওনার জন্যে নয়, তোমার জন্যেও। রঞ্জিত চৌধুরী ওই মুহূর্তে ওনাকে পেলে ঠিক মেরে ফেলতেন।
আর ওনার কথাতে তোমার খোঁজ নিয়ে তুমি তোমার মামু বাড়িতেই আছো, তাই আমরা এ ব্যাপারে তেমন মাথা ঘামাইনি। তবে বছরে দু একবার খোঁজ নেওয়া হতো তোমার। মনে হয়নি যে কোনো সমস্যায় আছো, কিন্তু হঠাৎ একবার জানতে পারি তুমি ও বাড়িতেই নেই, আর থাকো না এখন। তখন মাথায় এক প্রকার আকাশ ভেঙে পড়েছিল আমাদের। তোমার এমন হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে চমকেছিলাম। এটা জেনে আরও অবাক হয়েছি যে প্রায় 1 বছর হয়ে গেছে তুমি নিখোঁজ। এক প্রকার চিরুনি তল্লাশি চালানোর পর জানতে পারি যে তুমি রঞ্জিত চৌধুরীর বাড়িতেই ছিলে এতদিন। কিন্তু সে 4 ঘন্টা আগে তোমাকে এক পাচারকারী দলের হাতে তুলে দিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে ওখানে পৌঁছানো সহজ হয়নি আমার পক্ষে। অফিসার সোহাগ আমার কলেজ ফ্রেন্ড ছিল, ও আমাদের ব্যাপারে সবটা জানত। ওরই সাহায্য নিয়েছিলাম, আর ভাগ্যক্রমে ঠিক সময় পৌঁছে গেছিলাম সেদিন ওখানে। বাকিটা তো তোমার জানা। সবটা শুনে প্রায় অনুভূতিশূন্য হয়ে গেছে অনিমা। ওরই অজান্তে ওকে ঘিরে এত কিছু হয়ে গেছে, আর ও জানত অবধি না। তার মানে আদ্রিয়ানের সেদিন ওখানে পৌঁছানো, ওকে বাঁচানো কাকতালীয় ছিল না। আদ্রিয়ান চিনত ওকে। দীর্ঘ সময় পর এবার রিক বলল, বাবার রাজনীতির অনেক কাজে থাকলেও এসব বিজনেস সম্পর্কে আমার ধারণা ছিল না। কিন্তু তোমার মুখ থেকে ওনাদের এসব কার্যকলাপের কথা শুনে প্রচণ্ড রাগ হয়েছিল আমার। তবুও তখন কিছুই বলিনি। কিন্তু যখন আদ্রিয়ান নিজেই ওনাদের কিছু ইলিগাল বিজনেসের কথা আমায় বলল, তখন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। হতে পারে তারা আমার বাবা, আমাদের মামা, কিন্তু তার আগে একজন ক্রিমিনাল। তাই বাকি প্রমাণ জোগাড়ের কাজটা আমিই করেছি। নিয়মিত পার্টি অফিসে গিয়ে ওনাদের পার্সোনাল ইনফরমেশন ঘেটে ঘেটে সবটা কালেক্ট করেছি। একটা করে প্রুফ হাতে আসছিল আর একটা করে ওনাদের সাধের গোডাউন বন্ধ করছিল। ওনারা সেই অজানা শত্রুকে বাইরে খুঁজে মরেছে ঠিকই, কিন্তু নিজের ঘরে উকি দিয়ে দেখতে ভুলে গেছে। সেই জন্যই ফেঁসে গেল। আর বাকিটা তো মাদারের কাছে ছিল। অনিমা আরও একবার চমকে গেল। মাদার? মাদারের খবরও আছে ওদের কাছে? অথচ ও এসবের কিছুই জানত না? আদ্রিয়ান এগিয়ে এসে অনিমার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, মাদার একদম ঠিক আছে। উনি আমাদের কাছেই সুরক্ষিত আছেন। কোর্ট থেকে রায় বের হওয়ার আগে ওনাকে লুকিয়েই রাখব আমরা। ওনার কিচ্ছু হবে না। আর হ্যাঁ, আমার সেই স্যার কয়েক মাস আগেই মারা গেছেন। সেজন্যই আমি আর সিনিয়র মর্গে ছিলাম সেদিন। অনিমা এতক্ষণ সবটা অবাক হয়ে শুনলেও এবার বাচ্চাদের মতো করে ঠোঁট ফুলিয়ে ফেলল। কাদো কাদো মুখ করে তিনজনের দিকে একে একে তাকিয়ে বলল, তোমরা সবটা জেনেও আমাকে কিচ্ছু বলনি। আর আমি একের চমক পেয়ে গেছি শুধু। অনিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তিনজনই হেসে ফেলল। হাসান কোতোয়াল বললেন, আমার ঘুম পাচ্ছে খুব, আমি গেলাম, তোমরা থাকো। বলে উনি হাসতে হাসতেই চলে গেলেন। অনিমার দৃষ্টি পড়ল এবার পাশাপাশি দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান আর রিকের দিকে। হঠাৎ করেই ওর মনে নাড়া দিল আদ্রিয়ান সবই জানত। তার মানে কি রিকের ব্যাপারেও জানে? এটা কি জানে যে রিকের সাথে ওর বিয়ে ঠিক ছিল? জানলে আদ্রিয়ান কিভাবে নিয়েছে ব্যাপারটা? রিক অনিমা আর আদ্রিয়ানের দিকে একবার চোখ বুলিয়ে বলল, তোমরা গল্প করো, আমি আসছি, আমারও বেশ ঘুম পাচ্ছে। বলে রিক চলে যেতে নিলেই আদ্রিয়ান বলে উঠল, তোর নীলপরীকে কিছু বলার নেই? রিক থেমে গেল। পেছনে ঘুরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, যা বলার ছিল আগেই বলে দিয়েছি, এখন আর কিছু বাকি নেই। বলে অনিমার দিকে এক পলক তাকিয়ে চলে গেল ওখান থেকে। অনিমা শহির হয়ে দাঁড়িয়ে রইল। তার মানে আদ্রিয়ান সবটা জানে? রিকের অনুভূতি, নীলপরি ডাক সবটাই তাহলে আদ্রিয়ানের জানা?
তবুও এতটা স্বাভাবিক কি করে আছে দুজন? শুধুমাত্র একে অপরের ভাই বলেই কি এত সহজে সবটা মেনে নিতে পারল দুজন? নাকি এটাই ভালোবাসা? রিকের চলে যাওয়ার দিকে অনিমা কিছুক্ষণ খুব মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখল আদ্রিয়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চারপাশটা একদম নিশ্চুপ হয়ে আছে। হালকা বাতাস আসছে মাঝে মাঝে। শীত পড়তে শুরু করেছে। তারই আভাস এটা। অনিমার মনের সকল সংশয় এখনো দূর হয়নি। আদ্রিয়ানের কাছে এখনো অনেক কিছু জানার বাকি আছে ওর। অনিমার দৃষ্টি সেটাই বলছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান ঘুরে দাঁড়িয়ে রেলিংয়ের ওপর হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই জানতে চাও তো যে আমি রিক আর তোমার সম্পর্কের ব্যাপারে কতটা জানি? প্রশ্নটা করে ঘাড় ঘুরিয়ে অনিমার দিকে তাকালো আদ্রিয়ান। অনিমার মনের মধ্যে মিশ্র অনুভূতি হচ্ছে। কৌতূহল তার সাথে ভয়। কৌতূহল হচ্ছে সব সত্যিটা জানার জন্যে। আর ভয় হচ্ছে এটা ভেবে যে আদ্রিয়ান কোনোভাবে ওকে ভুল ভাববে না তো। মনে অনেকটা সংশয় নিয়েই আদ্রিয়ানের দিকে এগিয়ে গিয়ে চোখের ইশারায় বলল, হ্যাঁ ও জানতে চায়। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবটাই সবটাই জানি আমি। ভালোবাসতো ও তোমাকে আর এখনো বাসে, তাই না? অনিমা মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান অনিমার দিকে এগিয়ে এসে বলল, তোমাকে ভুল বোঝার সাহস আমার নেই অনি, তাই ভয় পেও না। তবে শুরুতেই সবটা জানতাম না। জানলে হয়তো। কিন্তু অনিমা কিছুই বলছে না। শুধু নিচের দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। আদ্রিয়ান এগিয়ে এসে অনিমার দুহাতের বাহু ধরে বলল, বাই দা ওয়ে, এরকম ভয়ানক একটা গ্যাংয়ের লিডারের সামনে দাঁড়িয়ে আছো, তোমার ভয় করছে না? হঠাৎ করেই অনিমা মনে পড়ে গেল আদ্রিয়ান ওর কাছ থেকে এতদিন এত এত কথা লুকিয়ে গেছে, কিছুই বলেনি। তারপর এ নাকি একজন গ্যাং লিডার, অথচ ও কিছুই জানত না। এভাবে ওকে বোকা বানিয়ে যাওয়া, আর সবটা জেনে ও এভাবে ছেড়ে দেবে? না, কখনো না। অনিমা এবার ভ্রু কুঁচকে তাকালো আদ্রিয়ানের দিকে। অনেকটা রাগ দেখিয়ে ঝাড়ি দিয়ে ছাড়িয়ে বলল, এই, একদম ছোবেন না আমাকে, ঠকবাজ লোক একটা। হঠাৎ অনিমার এমন রেগে যাওয়াতে আদ্রিয়ান হতভম্ব হয়ে গেল এক প্রকার। ঠকবাজ? ও আবার কখন কাকে ঠকালো? আদ্রিয়ান কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বলল, ঠকবাজ? অনিমা আরও বেশি রাগ দেখিয়ে বলল, একদমই তাই। ঠকিয়েছেন আপনি আমাকে। শুরু থেকেই ঠকিয়ে আসছেন। প্রথমত আপনি আমাকে বলেন অবধি নিজে আপনি আমাকে আগে থেকে চিনতেন। আপনার কাছে আব্বুর কত কাহিনী বলেছি আমি। একবারও বলেন নিয়ে আব্বু আপনার কাছেই ছিল, বেঁচে ছিল। আর মাদার, ওনার খবরও জানতেন আপনি, অথচ কিছুই বলেননি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি নিজের আইডেন্টিটি আমার কাছ থেকে লুকিয়েছেন। আমি তো জানতাম আপনি শুধুই একজন রকস্টার, কিন্তু না, আপনি তো একজন মাফিয়া, রাইট? যেটা জানার অধিকার আমার বিয়ের আগেই ছিল, কিন্তু না, আপনি সেটা জানতে দেননি আমাকে। তো মিস্টার, এত এত কথা লুকিয়ে আপনি আমাকে বিয়ে করেছেন, এটাকে কি ঠকানো বলে না? দ্যাট মিন্স আপনি একজন ঠকবাজ। কথাগুলো বলে অনিমা লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল। বাপরে, একবারে কতগুলো কথা বলে ফেলেছে। নিজেই নিজের ওপর অবাক হচ্ছে ও। আদ্রিয়ান এতক্ষণ বোকার মতো তাকিয়ে অনিমার কথা শুনছিল। এরপর মাথা চুলকে বলল, বাপরে, তুমি তো আমার গত কয়েক মাসের ক্রাইম স্টোরি এনে সামনে তুলে ধরলে। অনিমা ভাঁজ করে বিরক্তি নিয়ে বলল, এটা শুধু ক্রাইম নয়, ভয়াবহ ক্রাইম বলে এটাকে। একটা মেয়েকে ঠকিয়ে বিয়ে করেছেন আপনি।
কত আশা ছিল আমার স্বামীকে নিয়ে আমার, কিন্তু অবশেষে সে কি বের হলো? একটা মাফিয়া, তার ওপর মিথ্যেবাদী, ঠকবাজ। কি হবে আমার এখন? আমার জীবনটাই শেষ হয়ে গেল, বলেই ঠোঁটে ফুলিয়ে কেঁদে ফেলল অনিমা। এটাকে এক প্রকার ন্যাকাকান্না বলে। চোখে কোনো অশ্রু নেই, শুধু মুখের ভঙ্গিটাই কান্নার মতো করে রেখেছে, আর আওয়াজ করছে। আদ্রিয়ান দ্বিতীয় দফা বোকা বনে গেল অনিমার ব্যবহারে। আদ্রিয়ান এগিয়ে গিয়ে অনিমাকে নিজের দিকে ঘুরিয়ে ভ্রু কুঁচকে বলল, আরে বাবা, আমি কোনো ক্রাইম করি না, যেগুলো করি সব ভালো কাজ, শুধু পদ্ধতিটা একটু ভুল। আর তোমাকে সবটা বলতে পারিনি, তার পেছনে যথেষ্ট কারণ ছিল রে বাবা। অনেক ঝামেলার মধ্যে গেছি আমি। নাও স্টপ ক্রিং। অনিমা আবার ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, একদম বাহানা দিতে আসবেন না, আপনি ইচ্ছে করেই কিছু বলেননি। ঠক, জোচ্চোর লোক একটা। আব্বু, বলে আবার আওয়াজ করে কান্না করতে শুরু করে দিল। আদ্রিয়ান পড়ল মহা জ্বালায়। এই মেয়ে আগেও বাচ্চা ছিল, এখন আরও বাচ্চা হয়েছে। আদ্রিয়ান এবার নিজেও একটু বিরক্তি হল, কিন্তু নিজের বিরক্তি দমন করে বিচলিত কণ্ঠে বলল, আচ্ছা, হয়েছেটা কি? এভাবে ন্যাকাদের মতো কাঁদছ কেন? আমি কি তোমার সাথে কিছু করেছি? এইটুকুর জন্যে এভাবে? অনিমার মনে মনে বেশ লাগছে ব্যাপারটা। ওর কাছ থেকে এত কিছু লুকানো, এবার বুঝুক মজা। তাছাড়া ওদের বিয়ের পর এখনো কোনো ঝগড়া করা হয়নি, এই সুযোগে একটু ঝগড়াও করে নেওয়া যাবে। ও নিজের শুকনো চোখ মোছার ভান করে এরপর কোমরে হাত দিয়ে বলল, হ্যাঁ, এখন তো আমার কান্না ন্যাকা ন্যাকাই লাগবে। আর এইটুকু? হ্যাঁ, আপনার কাছে যেটা এইটুকু, আমার কাছে সেটা অনেক কিছু। আপনি আগাটু গোড়া পুরোটাই ঠক। আমি এমন ঠকবাজের সাথে থাকব না, করব না আপনার সাথে সংসার। আমি কালকেই আব্বুকে বলবো আই ওয়ান্ট ডিভোর্স। হ্যাঁ, আমার ডিভোর্স চাই। আদ্রিয়ান এবার রেগে গেল অনেকটা। ডিভোর্সের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো ওর। রক্তিম চোখে অনিমার দিকে তাকিয়ে ওর দুবাহু শক্তকে টেনে নিজের কাছে এনে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? ডিভোর্স কি? হ্যাঁ, ডিভোর্স কি? এই সামান্য ব্যাপারে কেউ ডিভোর্সের কথা বলে? বিয়েটা কি এতই সহজ? আর তুমি ভাবলে কি করে তুমি বললেই আমি ডিভোর্স দেব? ঠ্যাং ভেঙ্গে ঘরে বসিয়ে রেখে দেব একেবারে। স্টুপিড। অনিমা বেশ আদ্রিয়ান চোখমুখ আর রাগ দেখে অনেকটা ভয় পেলেও সেটা প্রকাশ না করে তোতলানো কণ্ঠে বলল, একদম রাগ দেখাবেন না আমাকে, আমার কথায় দেবেন না, কিন্তু আব্বুর কথায় তো দেবেন। আমি আব্বুকে ঠিক মানিয়ে নেব। আদ্রিয়ান ভাবল, সত্যি এর বাপ যেই পরিমাণ মেয়ে পাগল, মেয়ের ন্যাকা কান্না দেখে রাজি হয়েও যেতে পারে। আর হাসান কোতোয়ালেকে উপেক্ষা করতে পারবে না ও। মোট কথা, বাপ রাজি হওয়া মানেই ওর কপাল পুড়বে, সেটা সুনিশ্চিত। তাই রাগ না কমলেও অনেক কষ্টে নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করে আলতো করে অনিমার গালে হাত রেখে বলল, জান পাখি, এইটুকুর জন্যে কেউ ডিভোর্সের কথা বলে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের বিয়ের 1 বছরও হয়নি এখনো। আর তোমাকে অফিসিয়ালি এখনো নিজের ঘরে অবধি তুলতে পারিনি, এর মধ্যেই ডিভোর্স? লোকে কি বলবে বল? দ্য গ্রেট রকস্টার এডির প্রথম বউ, তাকে বিয়ের কয়েক মাস পরেই ডিভোর্স দিয়ে চলে গেল। সো স্যাড না? অনিমা জেদ ধরে বলল, এসব বলে আমায় মানাতে পারবেন না, আমি আব্বুকে বলবই। আদ্রিয়ান আবারও নরম স্বরে বলল, আবার বাচ্চামো করে। আরে বাবা, তুমি বড় হয়েছ না? সব কথায় আব্বুকে টানার কি দরকার?
আব্বু আব্বুর মতো থাকুক না। লক্ষ্মী বউ আমার, এমন করে না সোনা। অনিমা সেসবে তোয়াক্কা না করে আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে বলল, ডোন্ট টাচ মি। আপনি এখন থেকে আমার এক্স স্বামী, বুঝলেন? আপনাকে আমি ডিভোর্স দিচ্ছি। মনে মন অলরেডি দিয়েও ফেলেছি। বাই। বলে উল্টো ঘুরে অনিমা ঠোঁট চেপে একটু হাসল। তারপর হনহনে পায়ে চলে গেল। আদ্রিয়ান বলল, আরে আমার কথাটা তো শুনে যাও। কিন্তু কে শোনে কার কথা? অনিমা চলে গেল নিচে। আদ্রিয়ান হতাশভাবে দাঁড়িয়ে রইল। পুরো ব্যাপারটাই মাথার অনেকটা ওপর দিয়ে গেল ওর। এই মেয়ের হঠাৎ হলোটা কি? এরপরের দিন সকালে হাসান কোতোয়ালের সাথে অনিমা আবার চলে গেল ওর নিজের বাড়ি। এর মধ্যে আদ্রিয়ান আর কথা বলতে পারেনি। আসলে অনিমাই সুযোগটা দেয়নি। দেখতে দেখতে 1 মাসের মতো কেটে গেছে। কয়েকদিন আগেই কোর্টে ফাইনাল হিয়ারিং ছিল। যত রকমের ইনফরমেশন ছিল সবকিছু ভালো করে খুঁটিয়ে দেখার পর দেখা গেছে বেশিরভাগ ব্যবসায়ী রঞ্জিত চৌধুরী লোকেরা সামলাতেন। প্রমাণ অনুযায়ী তারাই অবৈধ মারামাল ঢুকিয়েছে ব্যবসাতে। রঞ্জিত চৌধুরী অধিকাংশ সম্পর্কেই জানতেন না। ওনার পক্ষের উকিল এটাই প্রমাণ করতে সক্ষম হয়েছে। কিন্তু যেহেতু ব্যবসা ওনার, সুতরাং উনি এটার দায় এড়াতে পারবেন না। তাই ওনার 2 বছরের জেল হয়েছে। তার সাথে ওনাকে পদত্যাগ করতে হয়েছে। অবাক করা ব্যাপার ছিল। কোনো ডকুমেন্টেই কবির শেখের ইনভলভমেন্টের কোনো প্রমাণ ছিল না। কারণ উনি তো শুধু রঞ্জিত চৌধুরীকে চালাতেন। কাগজপত্র কিছুই ওনার নামে নয়। তাই ওনাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। আদ্রিয়ান, রিক, হাসান কোতোয়াল কেউই তেমন অবাক হয়নি। ওরা জানত এরকমই হবে। ওদের উদ্দেশ্য ছিল আপাতত কিছুদিনের জন্য ওই দুজনকে থামিয়ে দেওয়া। যেটা ওরা করতে পেরেছে। কবির শেখ মুক্ত থাকলেও পাওয়ার ছাড়া আপাতত উনি কিছুই করতে পারবে না। শুনানির পরপরই কবির শেখ বেরিয়ে কোথাও একটা চলে গেছিল। কারো সাথেই দেখা বা কোনো কথা বলেননি। কিন্তু বাড়ির সকলে জানত উনি এসবের সাথে জড়িত থেকেও মুক্তি পেয়ে গেলেন। রাতটা 1:30 বাজে। অনিমা একটা চাদর গায়ে জড়িয়ে নিয়ে চুপচাপ বসে বসে পড়ছে। প্রচণ্ড শীত পড়েছে। 1 মাস পর পরীক্ষা, তাই একটু পড়াশোনা করে নিচ্ছে। এই 1 মাসে আদ্রিয়ানের সাথে এক প্রকার তুমুল ঝগড়া করে গেছে ও। ঠিকভাবে কথাই বলে না। যতটুকু কথা হয় একটা কথাই বলে, ডিভোর্স। আর হাসান কোতোয়ালকে বলে তো আদ্রিয়ানের এ বাড়িতে আসাটাকে নিষিদ্ধ করেই দিয়েছে। পড়ার চোখ ভেঙে আসছে ঘুমে অনিমার। তাই টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করল কিছুক্ষণের জন্যে। চোখ লেগেই আসতে নিলেই ও ভাবল যে না, এবার বিছানাতেই গিয়ে শুয়ে পড়া যাক। রাতও অনেক হয়ে। কিন্তু চোখ খুলেই এমন কিছু দেখবে সেটা মোটেও আশা করেনি। আদ্রিয়ান গালে হাত দিয়ে শক্ত চোখে তাকিয়ে আছে ওর দিকে। ও প্রথমে ভাবল যে হ্যালুসিনেট করছে হয়তো। তাই চোখ ঝাপটা দিতে শুরু করল। আদ্রিয়ান বলল, এভাবে চোখ ঝাপটালে চোখ কোটর ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসবে। আমি সত্যিই এসছি, ভ্রম নয়। অনিমা হতভম্ব চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। মুহূর্তেই সব ঘুম পালিয়ে গেল ওর। অবাক কণ্ঠে বলল, আপনি এখানে কি করে এলেন? আদ্রিয়ান চোখের ইশারায় ব্যালকনির দিকে দেখাল। অনিমা উঠে দাঁড়িয়ে এক প্রকার দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখল যে ব্যালকনির সাথে মই হেলান দিয়ে রাখা। আর নিচে ওদের দারোয়ান দাঁড়িয়ে আছে। অনিমাকে দেখেই দাঁত বের করে একটা হাসি দিল সে। আদ্রিয়ানও ব্যালকনিতে এসে দারোয়ানকে বলল, কাকা, আপাতত কোজ শেষ, তুমি আসতে পারো। উনি এবারও দাঁত বের করে হেসে মাথা নেড়ে চলে গেলেন। আদ্রিয়ান আবার ভেতরে চলে গেল। বিছানায় গিয়ে আয়েশ করে বসল।
অনিমা এবার ভেতরে গিয়ে আদ্রিয়ানের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে বলল, আপনি এখানে কি করছেন হ্যাঁ? আদ্রিয়ান অনিমার দিকে তাকালো এক পলক। এরপর হ্যাচকা টান দিয়ে ওকে নিজের কোলে বসিয়ে দিল। অনিমা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আদ্রিয়ান ওর কোমর শক্ত করে চেপে ধরে বলল, সমস্যা কি তোমাদের হ্যাঁ? বাপ বেটি মিলে আমাকে মার্ডার করার প্ল্যান করেছ নাকি? যা ইচ্ছা করে যাচ্ছ? তোমার ধারণা আছে আমার দিনগুলো কিভাবে কাটছে? রোজ তোমাকে না দেখলে, তোমার গলার আওয়াজ না শুনলে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, সেটা বোঝ তুমি? কেন বুঝবে? তুমি তো আর আমায় ভালোবাসো না, শুধুমাত্র আমিই বাসি। একদম দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার, মরে যাচ্ছিলাম। একটুও মায়া হয় না আমার জন্যে? অনিমা থমকে গেল একদম। এবার ও ভালোভাবে তাকালো আদ্রিয়ানের দিকে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, গালে খোঁচা খোঁচা দাড়িয়েগুলো হালকা ঘন হয়েছে, চোখটা লালচে হয়ে আছে। জ্যাকেট খুলে কোমরে বেঁধে রেখেছে, কিন্তু এই শীতেও টি শার্ট হালকা ভেজা। চোখ মুখ শুকিয়ে একদম ক্লান্ত লাগছে আদ্রিয়ানকে। অনিমা আদ্রিয়ানকে এভাবে দেখে কেঁদেই ফেলল। আদ্রিয়ান অনিমাকে কাঁদতে দেখে ক্লান্ত কণ্ঠে বলল, আরে পাগলি, কাঁদছ কেন? আমি তো জাস্ট এমনিই বলেছি। আচ্ছা তুমি আবার রাগ করো আমার ওপর, কিন্তু কেঁদো না প্লিজ। অনিমা সাথে সাথেই জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। ওর বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে দিয়ে বলল, এত কেন ভালোবাসেন আমায়? আমি খুব খারাপ, সব সময় কষ্ট দেই আপনাকে, তাই না? আদ্রিয়ান মুচকি হেসে অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তো তোমারই, যত ইচ্ছে কষ্ট দাও, কিন্তু যা করবে কাছে থেকে করবে, কখনো দূরে যাওয়ার কথা ভাববেও না। অনিমা অস্ফুট স্বরে বলল, কি করে যাব? আপনি তো আমার স্মৃতির প্রতিটা পাতায় আছেন। যে স্মৃতি জুড়ে থাকে তার থেকে দূরে যাওয়া যায় না। অনিমার কথা শুনে আদ্রিয়ান কিছুক্ষণের জন্যে থমকে গেল। ওর হাত আলগা হয়ে এলো। কিছুক্ষণের জন্যে যেন জমে এলো ওর শরীর। অনিমা আদ্রিয়ানের বুকে মুখ গুজে রেখে দিয়েছে, তাই বুঝতে পারছে না। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, স্মৃতিতে ধরে রাখতে পারবে আমায়? অনিমা ভ্রু কুঁচকে ফেলল। আদ্রিয়ানের বুক থেকে মুখ তুলে বলল, এভাবে কেন বলছেন? আদ্রিয়ান অনিমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর ওর মাথাটা আবার নিজের বুকের সাথে চেপে ধরল। বুক ভরে একটা লম্বা শ্বাস ফেলে বলল, কিছু না। জানো কতটা মিস করছিলাম? দুপুরের পরে শো করতে গেছিলাম। যেতে 3.5 ঘন্টা, শোয়ে নষ্ট হয়েছে 2 ঘন্টা, ফিরতে 3.5 ঘন্টা। এর মাঝে 1 সেকেন্ডও রেস্ট করিনি। এরপর সোজা চলে এসেছি এখানে। আজকে তোমাকে দেখতে না পেলে মরেই যেতাম। অনিমা কিছু বলল না, শুধু হালকা ফুপিয়ে কেঁদে উঠল। আদ্রিয়ানও কোনো শব্দ না করে অনিমার চোখ মুছে দিচ্ছে। হঠাৎ কিছু একটা ভেবে অনিমা মাথা তুলে তাকিয়ে বলল, আপনি তাহলে নিশ্চয়ই দুপুরের পর থেকে আর কিচ্ছু খাননি? আদ্রিয়ান না বোধক মাথা নাড়ল। অনিমা অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর অস্থির কণ্ঠে বলল, এই জন্যই আপনাকে এরকম লাগছে? এতক্ষণ না খেয়ে থাকে কেউ? আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। অনিমা আদ্রিয়ানের কোল ছেড়ে উঠে যেতে নিলেই আদ্রিয়ান ওর হাত ধরে ফেলল। এরপর ভ্রু কুঁচকে বলল, এত রাতে কিচেনে তেমন কোনো খাবার পাবে না, জান পাখি। চুপচাপ বসো, আমার খিদে পায়নি, শুধু তুমি কাছে থাকলেই হবে। অনিমা কপট রাগ দেখিয়ে হাত ছাড়িয়ে বললেন, আপনার রোমান্টিক ডায়লগ আপাতত আপনার পকেটে রাখুন। একদম চুপচাপ এখানে বসে থাকবেন, আমি আসার আগ পর্যন্ত একদম নড়বেন না বলে দিচ্ছি। বলে অনিমা হনহনে পায়ে বেরিয়ে গেল রুম থেকে।
এরপর আস্তে আস্তে কিচেনে গিয়ে পড়ল আরেক মুশকিলে। রান্নাকরা খাবার শেষ, এখন কিছু করেই দিতে হবে। মাছ বা মাংস রান্না করা অনেক সময়ের ব্যাপার। লোকটা এতক্ষণ না খেয়ে থাকবে? অনিমা একটু ভেবে দ্রুত কয়েকটা পরোটা আর বেশ ঝাল করে আলুর তরকারি করল। আদ্রিয়ান ঝাল খেতে বেশ ভালোবাসে। রান্না করে খাবারটা নিয়ে আস্তে আস্তে আবার নিজের রুমে গিয়ে দেখল আদ্রিয়ান আসাম করে বসে আছে। ওপরের টি শার্ট খুলে ফেলেছে। অনিমার আসার আওয়াজ পেয়ে আদ্রিয়ান তাকালো অনিমার দিকে। কি করে এসছে সেটাই বোঝার চেষ্টা করছে। অনিমা গম্ভীর মুখে দরজা লাগিয়ে আদ্রিয়ানের সামনে এসে বসল। ঢাকনা সরাতেই আদ্রিয়ান বলল, এত রাতে এগুলো কোথায় পেলে? রান্না করেছ? কি দরকার? অনিমা চোখ রাঙিয়ে তাকাতেই আদ্রিয়ান থেমে গেল। এই মেয়ে কবে থেকে আবার ওকে চোখ রাঙাতে শুরু করল? তবে বউয়ের চোখ রাঙানি খাওয়ার এক্সপিরিয়েন্সটা মন্দ নয়। অনিমা চুপচাপ পরোটা ছিঁড়ে আলু দিয়ে আদ্রিয়ানের মুখের সামনে ধরল। আদ্রিয়ান একটু অবাক হলেও অনেক খিদে পেয়েছে তাই চুপচাপ অনিমার হাতেই খেতে শুরু করে দিল। আদ্রিয়ান একদম শান্তভদ্র বাচ্চার মতো আসাম করে বসে অনিমার হাতে খাচ্ছে। অনিমা গম্ভীর মুখ করে ওকে খাইয়ে যাচ্ছে। হঠাৎ অনিমা বলল, এমন করে কেউ? সেই দুপুর থেকে এখন অবধি কত ঘন্টা জানেন? এমনিতে তো টাইমের খুব হিসেব রাখেন। এমনিতেই আপনার সুগার ফল হয়। যদি কিছু হয়ে যেত? সব কিছুতেই আপনার অতিরিক্ত কিছু করা লাগবে। নিজেকে সবসময় স্পেশাল এন্ড এক্সেপশনাল দেখাতে হবে। ওই ডায়লগটার মতো, প্রাণ যায় পার অ্যাটিটিউড না যায়। আর ভুগতে হয় আমাকে। আদ্রিয়ান মুচকি মুচকি হাসছে আর বউয়ের শাসন উপভোগ করছে। আদ্রিয়ানকে হাসতে দেখে অনিমা রেগে বলল, একদম হাসবেন না বলে দিচ্ছি। মজা হচ্ছে না? আদ্রিয়ান সাথে সাথেই মুখটা সিরিয়াস করে নিয়ে বলল, আমি কি হাসছি? কই না তো, আমি তো খাচ্ছি। অনিমা আর উত্তর দিল না। কিছুক্ষণ চুপ থেকে আদ্রিয়ান বলল, আজকে না তোমাকে একদম বউ বউ লাগছে, বউ। আদ্রিয়ানের বউ ডাকটা অনিমার মধ্যে হালকা কাঁপন ধরালেও ও বিরক্ত হওয়ার ভান করে বলল, তো এতদিন কি বোন বোন লাগতো নাকি? না, এতদিন প্রেমিকা প্রেমিকা লাগতো। একদম পিওর প্রেমিকা ইউনো। অনিমা আর কথা না বাড়িয়ে মুখ ফুলিয়ে রেখে আদ্রিয়ানকে খাওয়ানো শেষ করল। এরপর বিছানা করে নিল। কারণ ও জানে এই ছেলে আজ রাতে আর যাবে না। অনেক রাত হয়েছে তাই কথা না বাড়িয়ে দুজনেই শুয়ে পড়ল। আজ আদ্রিয়ান বলার আগেই অনিমা ওর বুকে মাথা রেখে শুয়েছে। এতদিন পর আদ্রিয়ান অনিমাকে কাছে পেয়ে কিছু বলনি না, শুধু শক্ত করে বুকে জড়িয়ে রেখে দিয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অনিমা দেখল আদ্রিয়ান ওর পাশে নেই। আর ব্যালকনির দরজা খোলা। ঘুম ঘুম চোখেই দ্রুত ব্যালকনিতে গিয়ে দেখল মইটাও সরিয়ে রাখা। বুঝতে পারল যে ভোর ভোরই আদ্রিয়ান চলে গেছে। এখন ওরও ভালো লাগছে না। কবে শেষ হবে এই পরীক্ষা? আর ওর অপেক্ষাই বা কবে শেষ হবে? সকাল সকাল স্নান করে জাবিন কাপড় মেলে দিতে ছাদে এসছে। কিন্তু ছাদে এসে দেখে অভ্র ছাদের কোণে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। এত সকাল সকাল এভাবে নীরবে এসে কার সাথে কথা বলছে ভাবতেই কপাল কুঁচকে এলো ওর। এই কয়েক মাসে একটু একটু দুর্বল হয়ে পড়েছে অভ্র প্রতি। এখন এটা শুধু দুর্বলতা নয়, ও এখন এটা নিশ্চিত যে ভালোবেসে ফেলেছে ও অভ্রকে। কাপড় মেলতে মেলতে বারবার সরু চোখে দেখছে অভ্রকে। কিন্তু অভ্র সেদিকে খেয়াল নেই, ও একমনে কথা বলে চলেছে। এত মনোযোগ! কার সাথে কথা বলছে? গার্লফ্রেন্ড? জাবিন আর ধৈর্য রাখতে পারল না। কাপড় মেলা শেষ করে জাবিন হাত ঝাড়তে ঝরতে অভ্র পেছনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়াল। অভ্র কথা ততক্ষণে শেষ। ও আচ্ছা বাই বলে ফোনটা রেখে পেছনে ঘুরতেই চমকে উঠল।
পড়ে যেতে নিয়েও পিলার ধরে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে গলা ঝেড়ে বলল, এভাবে সামনে এসে দাঁড়ায় কেউ? আর একটু হলে তো আমার ওপরের টিকিট বুকড হয়ে যেত। অভ্র কথায় কোনোরকম কর্ণপাত না করে জাবিন বলল, কার সাথে কথা বলছিলেন? অভ্র একবার ফোনের দিকে তাকিয়ে তারপর জাবিনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সেটা জেনে তুমি কি করবে? গার্লফ্রেন্ড? জাবিনের কথা শুনে অভ্র ভ্রু আরও কুঁচকে গেল। ইদানিং মেয়েটা ওর পেছনে বেশি ঘুরঘুর করছে। ওর যেটা মনে হচ্ছে, ও যেটার ভয় পাচ্ছে সেটা হলে ভীষণ সমস্যা। ও আবার একটু গলা ঝেড়ে বলল, যদি হয়েও থাকে তো? আমার গার্লফ্রেন্ড থাকতে পারে না। হঠাৎ করেই জাবিন একটা ভয়াবহ কাজ করে বসল। অভ্র টি শার্টের কলার ধরে বলল, না, থাকতে পারবে না। তোমার কোনো গার্লফ্রেন্ড থাকবে না। আর যদি থেকে থাকে এখনই সব ডিসমিস করে দাও। আমি ছাড়া অন্য কারো দিকে তাকালে না চোখ তুলে ফেলব একদম। আমি কোনো ন্যাকামি ট্যাকামি করতে পারবো না। তাই ডিরেক্টলি বলছি, আই লাভ ইউ। সো এসব গার্লফ্রেন্ড এন্ড অল সব ঝেড়ে ফেলে দাও। একদম ঝেড়ে ফেলে দাও। বলে অভ্র কলার ছেড়ে দিয়ে চলে গেল। অভ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাবিনের যাওয়ার দিকে। এটা মেয়ে না অন্য কিছু? কিন্তু রেগে গেলে দারুণ লাগে তো। দূর, কি ভাবছে এসব ও? চোখ বন্ধ করে বড় বড় দুটো শ্বাস নিয়ে অভ্র বলল, কন্ট্রোল অভ্র, কন্ট্রোল। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেছে। অনিমার পরীক্ষা শেষ হয়ে গেছে। সব ঝামেলা মোটামুটি শেষ। শীতকাল কেটে গিয়ে আবারও বসন্ত এসেছে। ঝড়বৃষ্টি শুরু হচ্ছে আবার। সবকিছু বদলে গেলেও বদলায়নি ওদের জীবনযাত্রা। অনিয়াদ্রিয়ান এখনো বেশ লম্বা দূরত্বেই আছে। সীমিত যোগাযোগ আর সাক্ষাৎ এতেই ওদের দিন কেটেছে। রিক ওপর দিয়ে একদম স্বাভাবিক হলেও ভেতর ভেতর এখানো গুমরে মোড়ে। তবে স্নিগ্ধার সংস্পর্শে ওর কষ্টগুলো অনেকটাই লাঘব হয়ে যায়। বাকি সব সম্পর্কের সমীকরণও একই রকম আছে। তবে কবির শেখকে ওরা দেখতে পায়নি, আর কোথায় আছে সেটাও জানে না। তবে আপাতত ওরা সেটা নিয়ে মাথাও ঘামাচ্ছে না কোনো রকম। মিসেস রিমার আজ প্রচণ্ড শখ হয়েছে বাড়ির সবাইকে একসাথে আনতে। নিজে রান্না করে খাওয়াবে। তাই আবরার মেনশনে অনেকদিন পর আজ আবারও সবাই ইনভাইটেড হয়েছে। অনিমা আর আদ্রিয়ানের বন্ধু বান্ধবদেরও। অনিমার মামামামি অর্ককেও বলা হয়েছে। হাসান কোতোয়ালের কঠোর ব্যবহারে ওনাদের অবস্থা শোচনীয়। এমন মনে হচ্ছে যেন 5 বছরের জমে থাকা সব রাগ মেটাচ্ছেন ওদের ওপর। রাতে বেশ ভরপেট খাওয়া দাওয়া করার পর ওরা সবাই ছাদে গিয়ে বসেছে কিছুটা আড্ডা দিতে। এর মধ্যে আরেকটা খুশির খবর হচ্ছে রাইমা প্রেগনেন্ট। মানে আদিব বাবা হতে চলেছে। এটা নিয়ে সবার হই হুল্লোড়ে রাইমা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল একদম। আদ্রিয়ান গিটার নিয়ে গান গাইছে, সবাই বেশ চুপচাপ মনোযোগ দিয়ে শুনছে। তীব্রস্নেহা আজ বেশ মাখো মাখো মুডে আছে। কারণ কালকেই ওদের প্যাচ আপ হয়েছে। আশিস বারবার অরুমিতার দিকে আর চোখে তাকালেও অরুমিতা ভুল করেও তাকাচ্ছে না। কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড অস্থির লাগছে ওকে। নাহিদ গান শুনতে শুনতে তনয়ার সাথে চ্যাট করছে। অনিমা, রিক, স্নিগ্ধা তিনজনেই চুপচাপ গান শুনছে। বেশ অনেকক্ষণ হাসিঠাট্টা করার পর আস্তে আস্তে সব চলে গেল নিচে। তখনও আদ্রিয়ান, অনিমা, রিক আর স্নিগ্ধা আছে। এর মধ্যে আদ্রিয়ান বলে উঠল, রিক, তুই হসপিটাল জয়েন করছিস কবে? রিক চমকে উঠল। কিছুক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। স্নিগ্ধা বলল, 2 মাস যাবৎ বুঝিয়ে যাচ্ছি কিন্তু শুনছেই না। অনিমা একবার রিকের দিকে তাকাল। কেন জানি মাঝে মাঝে এসবের জন্যে ওর নিজেকে দায়ী মনে হয়, যেখানে ও নিজেই পরিস্থিতির শিকার।
আদ্রিয়ান কিছুক্ষণ রিকের দিকে তাকিয়ে থেকে উঠে গিয়ে ওর পাশে বসল। এরপর বলল, কোনো কিছুর জন্যে নিজের প্যাশনকে ছাড়তে নেই। যখন তোর পাশে কেউ থাকবে না, একদম একা হয়ে যাবি, তখন এই একটা জিনিস তোর সাথে সবসময় থাকবে, প্যাশন। এটাকে ছাড়িস না। রিক এক পলক তাকালো আদ্রিয়ানের দিকে। এরপর মুচকি হেসে বলল, আর একটু সময় লাগবে। আদ্রিয়ান চট করেই খুব শক্ত করে জড়িয়ে ধরল রিককে। কয়েক সেকেন্ড পর রিকও ধরল। অনিমা আর স্নিগ্ধা দুজনেই মুগ্ধ দৃষ্টিতে দেখছে এই দুজনকে। এই দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হওয়ার জন্যে অনেকগুলো বিশাল বিশাল কারণ ছিল, কিন্তু ওরা একটা কারণকেও ওদের সম্পর্কের মধ্যে জায়গা পেতে দেয়নি। এরকমটাই হওয়া উচিত। সম্পর্ক নষ্ট হওয়ার কারণগুলোকে গুরুত্ব না দিয়ে সম্পর্কটাকে গুরুত্ব দেওয়া উচিত। আর এটার জন্যেই হয়তো এত কিছুর পরের ওদের দুই ভাইয়ের বন্ধন এখনো মজবুত। চলবে।